দর্শক 2026-এর ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতির মাঠে বিভিন্ন ধরনের মেরুকরণ রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নানা ধরনের চড়াই উতরাই, এগুলো আসলে দৃশ্যমান। এই জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্যতার চ্যালেঞ্জও রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে। বিশ্বের মোড়ল রাষ্ট্র থেকে শুরু করে পাশের প্রতিবেশী সবার সাথেই ভোটের আগে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে আজ আমরা একটু কথা বলতে চাই ভোট ও কূটনীতি নিয়ে। এই আয়োজনে আমি দুজন অতিথিকে আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে রয়েছেন এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী। স্যার, অনেকদিন পর আপনার সঙ্গে কথা বলবার সুযোগ হচ্ছে, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি দেশভাবনায়। ধন্যবাদ। আমার সঙ্গে রয়েছে আলতাফ পারভেজ, লেখক এবং গবেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। শুরুতেই একটু স্যার আপনার কাছে যেতে চাই, ভোট যেহেতু একদম দোরগোড়ায়, ভোটের প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে গত এক মাস ধরে অভ্যন্তরীণ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতির যে গতি প্রকৃতি, তার বিবেচনায় আমাদের এখানকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? না, নির্বাচন, আমি মনে করি যে নির্বাচন ছাড়া কোনো গতি নেই। একটা অনির্বাচিত সরকার যে প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেল না আমাদের এখানে আছে, এবং এটা কখনোই কাম্য ছিল না। আমি ব্যক্তিগতভাবে যদি মনে করেন, আমি অনেক আগে এর ভোটটা আমার হওয়া উচিত ছিল। বাংলাদেশের এই নির্বাচনটা অনেক আগে হওয়া উচিত ছিল, যাতে আমরা এতদিনে হয়তো একটা নির্বাচিত সরকারের আমরা উত্তরণ দেখতে পাবো। তবে যাই হোক, এখন একটা ডেট টাইম ফিক্স হয়েছে, এবং যে এই যেটা বলেছে ভোটের ট্রেন রওনা দিয়েছে বা গাড়ি রওনা দিয়েছে, ইট ইজ ট্রু। আপনি দেখেন আজকের মধ্যে, গত 2-3 দিনের মধ্যে অনেক মেরুকরণ হয়েছে, দল পরিবর্তন হয়েছে, হর্স ট্রেডিং হবে, কে কোন দলে যাবে, কি হবে। তবে বেসিক্যালি বাংলাদেশে এই মুহূর্তে আমরা জানি যে 2টা মেরু, বিএনপি লেড একটা অ্যালায়েন্স আর জামাত লেড একটা অ্যালায়েন্স হচ্ছে, এবং বাকিরা সব আলটিমেটলি তাদেরকে ভিতরে আসতে হবে। কিছু স্বতন্ত্র হয়তো থাকবে, বা এনসিপি হয়তো 2-1টা জায়গায় দেখলাম বিএনপি তো অনেক যোগদান বা মেরুকরণ হলো। গতকালকে তারা বাইরে ছিল, এখন ভিতরে আসবে। এবং এর মধ্যে আপনারা দেখবেন যে আওয়ামী লীগের অনেকে নানান জায়গায় কিন্তু তারা ঢুকে যাবে এবং ঢুকবে। এটাই বাংলাদেশের, আমার অন্তত আমার জন্ম থেকে আমরা দেখেছি। আমি সেই যুক্তফ্রন্টই বলেন, আমি তো তখন অনেক ছোট ছিলাম, কিন্তু জানতাম। তারপরে পাকিস্তান আমলে আমরা দেখেছি, এবং বাংলাদেশে সবসময় এটা হয়েছে। সুতরাং নির্বাচন হবে, এবং আগামীকালকেই তো আমাদের তারেক জিয়া আসছেন এখানে, তো সেখানে একটা নতুন শক্তি পাবে, মানে গতি পাবে আমাদের নির্বাচনের দিকে। সুতরাং নির্বাচন হবে কি না এটা নিয়ে আর আমি চিন্তা করি, এক্সেপ্ট যদি সিরিয়াস কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন না হয়, যেটাতে সরকার অথবা যারা নির্বাচন চাচ্ছে না তারা একটা এক্সকিউজ খুঁজে পেতে পারে, বা ন্যাচারাল ক্যালামিটির এখানে বন্যা বা সাইক্লোনের এখন সম্ভাবনা নাই, সেইভাবেই সিচুয়েশন করা হয়েছে। সুতরাং এক্সেপ্ট কোনো সিরিয়াস মানে না হলে আমি মনে করি গতি পেয়ে যাবে, এবং সবাই নিজেকে অ্যালাইন করে ফেলবে, নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। তবে সরকার যেটা করতে হবে, যে নির্বাচনের পরিবেশ যাতে ব্যাহত না। এখন পর্যন্ত কিন্তু কয়েকটা জিনিসই ইলেকশন কমিশন, যেমন ধরেন পোস্টারিংয়ের ব্যাপারে বেশ তার একটা পদক্ষেপ নিয়েছে। খুব সুন্দর একটা নির্বাচনের জন্য আমি তাকিয়ে আছি। নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। একটু আলতাফ পারভেজ, আপনার কাছে আসতে চাই যে গত কয়েকদিন ব্যাপক আলোচিত হয়েছে, আমি রাজনীতির প্রসঙ্গেই রয়েছি, ভোটের প্রসঙ্গে রয়েছে, যে উপদেষ্টা পরিষদে এক ধরনের রদবদল আসতে পারে। কিন্তু আমরা দেখলাম যে অনেক গণমাধ্যমেই খবর করেছে যে শেষ পর্যন্ত এটা গুজবই রয়ে গেল। কিন্তু আমরা মূলত যে ঘটনা পরম্পরা, দেশের যে রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমরা দেখছি যে গণমাধ্যমের উপর আঘাত, মব রয়েছে, গুজবের রাজ্যে আমরা বসবাস করছি। এগুলো তো নির্বাচনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। অবশ্যই। দেখুন, সবাই বলছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, আমরা আশা করছি, পুরো দেশ অপেক্ষা করছে। কিন্তু মানুষ, আমি যতদূর মনে করি, মানুষ প্রতিটি আগামীকাল নিয়ে উদ্বেগে থাকে। কারণ গত 16 মাস এমন কোনো সপ্তাহ যায়নি যেদিন মানে একটা ভয়ানক সহিংসতা ঘটেনি। ফলে এই যে আইনশৃঙ্খলা মানে এই যে দুর্দশা, সেটা গত সপ্তাহে একটা ঢাকার কেন্দ্রে প্রথম আলো এবং ডেইলি স্টার জ্বালানো, নালন্দা স্কুল জ্বালানো ইত্যাদির মধ্য দিয়ে, এবং ময়মনসিংহে একজন মানুষকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারার ভিতর দিয়ে আমরা দেখলাম যে আমাদের এখানে আর আইনশৃঙ্খলা বলে কিছু অবশিষ্ট নেই। এবং আপনি হয়তো জানেন যে প্রথম আলো এবং ডেইলি স্টারে যখন আগুন দেওয়া হয়, যেই মতাদর্শীরই হোক, এইসব কাগজের কর্মকর্তারা সরকারের প্রায় সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ফোন করেছিলেন
অন্তত এইটা ইতিমধ্যে মিডিয়া এসেছে, তারা প্রয়োজনীয় সাহায্য পাননি। এইটা তো চরম উদ্বেগের ব্যাপার। দেখুন, তার মানে আমরা সাধারণ মানুষ বা ঢাকা থেকে দূরে থাকা মানুষ, বরুঙ্গামারির একজন মানুষ বা জামালপুরের কোনো একজন মানুষ, উনি বিপদে পড়লে তো নিরাপত্তা পাবে না। ফলে আমি বলতে চাচ্ছি ভোট প্রয়োজন, ভোটই প্রত্যাশিত। আসলে সেই প্রত্যাশাটা এই কারণে যে দেশে নিরাপত্তাটা আসবে, মানে উৎসবের রেশ অনেকখানি কেটে গেছে। এবং এই যে ব্যর্থতাটা, এইটা আমি মনে করি একজন স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা নয়, এটা অবশ্যই একটা কালেকটিভ, মানে পুরো উপদেষ্টা পরিষদকে এই কালেকটিভ ব্যর্থতার দায় নিতে হবে। আপনি দেখেছেন জাতিসংঘের কর্মকর্তারা যে প্রতিক্রিয়াগুলো দেখিয়েছেন, তারা স্পষ্ট করে বলেছেন যে অতীতের ঘটনাগুলো বিচার না হওয়ার কারণে বাংলাদেশকে গত সপ্তাহের ঘটনা দেখতে হলো। দেখুন, এবং আরেকটা ব্যাপার যেটা ঘটেছে, যেটা আমি বলবো বাংলাদেশের কে বেশি নিরাপত্তাহীন করেছে এবং যেটা শুধু নির্বাচনের মধ্যে দিয়েই মীমাংসা হবে না, সেটা হলো দেশটাকে বিভক্ত করে ফেলা হয়েছে। পৃথিবীতে সেই দেশগুলাই সবচেয়ে দুর্বল, ঝুঁকিতে পড়ে যেই দেশের মানুষকে দ্রুত বিভক্ত করে ফেলা যায়। 24 অগাস্টে আপনি মানে মনে করতে পারেন যে বাংলাদেশ কতটা ঐক্যবদ্ধ ছিল। কোনো দল নয়, সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে পরিবর্তনটা ঘটিয়েছিল। আর এখনকার বাংলাদেশ দেখুন, মানে এখানে শুধু বিভক্তই নয়, আমরা মানুষকে গাছে ঝুলিয়ে আগুনে পোড়াতে চাই। দেখুন, সবাই বলছে যে যাকে আগুনে পোড়ানো হয়েছে উনি একজন হিন্দু ধর্মাবলম্বী। দেখুন, 24 অভ্যুত্থানে 12 জন হিন্দু ধর্মাবলম্বীও জীবন দিয়েছিল। তার মানে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সম্পূর্ণরূপে ব্যর্থ হলাম, এবং এই ব্যর্থতায় তো কাম্য ছিল না। বাংলাদেশকে তো নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। ফলে এখানে একজন উপদেষ্টা পরিবর্তন আসলে কিছু হবে না, বরং আমি চাইবো বা মানুষ আশা করছে যে পুরো উপদেষ্টা পরিষদ জেগে উঠুক, দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে যে কলঙ্ক লেপিত হলো সেটা যেন কমা হয়, সেটা যেন ফুল স্টপ না হয়। অবিলম্বে বাংলাদেশের আবার পুরনো ভাবমূর্তিতে আমি বলবো একটা অন্তর্ভুক্তিমূলক, শান্তিপ্রিয়, একটা উন্নয়নকামী দেশের ভাবমূর্তিতে ফেরা দরকার। না হলে যেটা হবে, আমাদের যে বড় সংকট, অর্থনৈতিক পুনর্গঠন, পুনর্জাগরণ, বিনিয়োগ, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন, এগুলোই তো আমাদের এজেন্ডা। এই এজেন্ডাগুলো আমরা পূরণ করতে পারবো না। তাহলে এটাতেই একটু থাকে। জি, হ্যাঁ, যখন যদি যোগ করেন। রিউমারটা যখন হচ্ছিল, বিশ্বাস করেন আমি নিজে ভাবছিলাম যে হয়তো এটা সত্যি হোক, মানে আমার কারণ এমনভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত দ্রুত পতন হয়েছে যে অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে, উনি কালেকটিভ অ্যাকাউন্টেবিলিটির কথা বলেছেন, আমরা যদি কালেকটিভ অ্যাকাউন্টেবিলিটি নাও নিই, অন্তত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যেসব যিনি উপদেষ্টা এবং বিভিন্ন ফোর্স যারা আছে, ফিল্ডে আছে, তাদের নেতৃস্থানীয় 2-1 যদি পরিবর্তন হতো, বুঝতাম যে অ্যাকাউন্টেবিলিটি, আমি যে সেটা ঘটে যাচ্ছে, আমরা চেষ্টা করছি কোনো লাভ হচ্ছে না, দেন ইউ শুড বেটার গিভ ইট টু সামবডি যে করতে পারবে, তাই না? তো ইন্টারিম এখন বলবে যে ইলেকশনের সামনে বড় পরিবর্তন হয়তো ওনারা চান নাই করতে, কিন্তু যেভাবে ঘটনাগুলো ঘটছে, এই যে ইয়ের কথা বললেন যে, এবং এগুলো দেখেন শহীদ হাদির সাথে, মৃত্যুর সাথে এদের কোনো সম্পর্ক নেই। এখন আমি ভাবছি যে আমাদের যে কালচারাল সংস্কৃতির যে গোড়াতে আঘাত আসছে, এবং এই আঘাতের সাথে জুলাই রিভলিউশনের কোনো সম্বন্ধ নেই, তাই না? এবং জুলাই রিভলিউশন যেভাবে হয়েছিল, এরাই তো নেতৃত্ব দিচ্ছিল। আজকে যেসব সঙ্গীত শিল্পী এবং যেসব নাট্যকর্মী যারা তারাই তো শহীদ মিনারের সারা রাত জেগে করেছে, তাদের উপরে এখন আক্রমণ হচ্ছে, তাই না? কমিউনিটির উপরে আক্রমণ হচ্ছে। তো আর উনি যেটা বললেন, হিন্দু তো মারা, তা আপনার মাজার কতগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে, মাজার থেকে আপনার মৃতদেহ তুলে এনে সেটাকেও পোড়ানো হয়েছে। স্যার যেমনটা বলছিলেন যে আমাদের সমাজকে বিভক্ত করে ফেলা হয়েছে, এবং ভীষণভাবে আদিমতার দিকে চলে যাচ্ছে আমরা, ভীষণভাবে আমরা আদিমতার দিকে, যেটা বাঙালি সংস্কৃতির
অঙ্গ ছিল না। কিন্তু যে প্রত্যাশা নিয়ে আমাদের শিক্ষার্থীরা, জনতা অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছিল, মাননীয় প্রধান উপদেষ্টাই বলেছেন আমার নিয়োগকারী বা কর্তা হচ্ছে এই ছাত্র জনতাই। আমি বলতে চাই যে এই বিভক্তির যে দৃশ্যমান বিভক্তি, এটা তো তারা পর্যবেক্ষণ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। তারা আসলে সাবধান হলেন না কেন বা পদক্ষেপ নিলেন না কেন? এক তো সবাই বলছে যে তাদের কারো এই যেসব দায়িত্ব তারা নিয়েছে এক্সেপ্ট ওয়ান অর টু, তাদের কোনো ফিল্ড লেভেলের এক্সপিরিয়েন্স নেই। অধিকাংশ বলছে না একটা এনজিও সরকার, এনজিও পরিচালনা এক জিনিস, আর অ্যাডমিনিস্ট্রেশন এবং বিশেষ করে রাজনৈতিক নেতৃত্ব দেওয়া আরেক জিনিস। ইনাদের কারোরই সেই অভিজ্ঞতা নাই এবং শেখারও হয়তো ইচ্ছা নেই। সবার জন্য বলছি না, আমি কয়েকজন তো খুবই ভালো করছে। তো এবং টিম হিসাবে কাজ কখনোই করেন নাই, তারা নানান জায়গা থেকে পিক আপ করেছে। অনেকে আবার বিদেশ থেকে এসেছেন এবং টেম্পোরারিলি আমাদের দেশে আছেন, আবার কর্তব্য শেষ হলে বিদেশ চলে যাবেন। এদেরকে দিয়ে আপনি লং টার্ম কমিটমেন্ট পাবেন না। তবে যেটা আমাদের আশা ছিল যে ওনাদের দায়িত্বটা ওনাদের নির্বাচন দিয়ে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে ওনারা চলে যাবেন, সেটা না করতে গিয়ে কতগুলো কমিশন হয়েছিল যেন? 11টা কমিশন হয়েছে, 267 দিন তারা বসেছেন। এবং আমরা বললাম যে আমাদের মেইন ইয়েটা দুইটা, সবাই জানে। এই মুহূর্তে আওয়ামী লীগ যেহেতু মিসিং, বিএনপি, ওনারা এত লোকের সাথে বসেছেন এবং ইনফ্যাক্ট ওই সনদে এত দলের স্বাক্ষর আছে যে ডোন্ট ইভেন এক্সিস্ট, তারা নাই। 30 দলের অনেককেই নাই তাদের অফিসে। তাহলে তাদেরকে কেন এভাবে সময় নষ্ট করা হলো? ওয়াই ডিডন্ট উই ফোকাস ইট অন দোজ ইস্যুস? তো এখন দেখেন, উই হ্যাভ দিস হিউজ চ্যালেঞ্জ, বাট কোয়েশ্চেন ইজ যে আমরা তো এটা ছাড়া পারবো না। আমাদের নির্বাচনে যেতে হবে এবং যত শীঘ্র সম্ভব এবং যে এখন পর্যন্ত যে সময় আছে এটা যথেষ্ট। তারা নমিনেশন দিতে পারে, তারা নির্বাচনী এলাকায় করতে পারে এবং নির্বাচন হতো। কিন্তু সেগুলো যে অ্যাকসেপ্টেবল হবে কি না ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি, এবং নির্বাচনের পরে একটা স্টেবল সরকার পাবো কি না, সেটা নিয়ে আমার নিজের তো অনেক কিছুটা সন্দেহ আছে। তারপর পারভেজ, আমরা অনুষ্ঠানের দ্বিতীয় অংশে প্রবেশ করতে চাই, কূটনীতির বিষয়। কিন্তু একটু ভোটের শেষ আপনার অ্যানালিসিসটা একটু আমার জানা দরকার। সেটি হচ্ছে, আপনি বলছিলেন যে আমাদের উৎসবটা ফিকে হয়ে যাচ্ছে বিভিন্ন আচরণগত দিক দিয়ে, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। আমি অর্থনীতিতে গেলামই না। আমি জানবার প্রত্যাশা করছি যে 267 দিনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে তো ঐক্য কতটুকু আসলো আপনি বিশ্লেষণ করবেন একটু। আর খুব কম সময় বাকি রয়েছে, ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন। ট্রেনে উঠে গেছেন স্যার, যেমনটা বলছিলেন। এখনকার মোটা দাগের চ্যালেঞ্জ কি সরকারের সামনে? দেখুন, বাংলাদেশ তো একটা শ্রেণী বিভক্ত সমাজ। এই শ্রেণী বিভক্ত সমাজে সব বিষয়ে ঐক্য হবে এটা আশা করা ঠিক না। কিন্তু কিছু মৌলিক বিষয়ে তো ঐক্য থাকতে হবে, বোঝাপড়া থাকতে হবে, যে দেশের মৌলিক ভবিষ্যৎ নিয়ে, মানে ভিত্তি নিয়ে, আদর্শিক জায়গা নিয়ে, ঐতিহাসিক অর্জনগুলো নিয়ে আমরা বিবাদে লিপ্ত হব না। তাহলে আমরা এগোবো কী করে? যেমন জাতীয় ঐক্যমত্য কমিশন চেষ্টা করেছে, তারা 11টা কমিশনের ভিতর 6টা কমিশনের সুপারিশগুলো বিবেচনা করেছে, কিন্তু খুব বেশি মৌলিক রূপান্তরের জন্য যেই সুপারিশগুলো দরকার ছিল সেগুলো পারা যায় নাই। ওকে, এখন আমরা তো সেখানে আটকে থাকতে পারি না, আমাদেরকে দ্রুত নির্বাচনের ভিতর দিয়ে সামনে যেতে হবে। সেটা সরকারের একটা অগ্রাধিকারে থাকার ব্যাপার ছিল, এখন সেই দিকে যাচ্ছি আমরা। কিন্তু 2 নম্বর যেটা হয়েছে, এবং যেটা আমি আগেও বলেছি, যে সমাজে বিভক্তিটা বাড়ানো হয়েছে এবং বিভিন্ন দক্ষিণপন্থী শক্তি বা আন্তর্জাতিক বিভিন্ন মহল চেষ্টা করেছে হয়তো বাংলাদেশকে বিভক্ত করার জন্য অভ্যন্তরীণভাবে। তো আমাদের অন্তর্বর্তীকালীন কিন্তু একটা বৈধ সরকার, একটা জনপ্রিয় সরকার, সব দলের মিলিত সরকার। তারা চাইলেই ওই জায়গা থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারতেন, কিন্তু এখনকার বাস্তবতা হলো যে সেটা হয়নি। এখন নির্বাচনের ভিতর দিয়ে একটা সরকার দায়িত্ব নিবে। কিন্তু আমি যেটা বলবো, যে বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জগুলো, সেগুলো কোনো দলীয় সরকার সমাধান করতে পারবে না, এত বড় বড় চ্যালেঞ্জ। ফলে এবং এখন যে সমাজে যে বিভক্তি, সেটাও নির্বাচনের পরেও প্রলম্বিত হবে বা প্রলম্বিত করার চেষ্টা হবে। তাহলে করণীয় কি? আমাদের তো এটা থেকে বেরোতে হবে। আমি বলবো, যারাই নির্বাচনে বিজয়ী হবে তাদের দিক থেকে একটা লক্ষ্য থাকা উচিত, অন্য দলগুলোকে নিয়ে একটা জাতীয় সরকার করা অন্তত 5 বছরের জন্য।
তাহলে আমরা আমাদের ওই বিভেদের সংস্কৃতি মোকাবেলা করতে পারবো, আমরা আমাদের পুলিশ বাহিনীকে পুনরুজ্জীবিত করতে পারবো, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে দুর্নীতিগ্রস্ত আমলাদের থেকে ক্লিন করতে পারবো, আমাদের সামরিক আমলাতন্ত্রকে পুনর্গঠন করতে পারবো। এই ব্যাপারগুলো বড় ধরনের চ্যালেঞ্জ। একক দলীয় সরকার হলে যখনই, এগুলো তো আবার অপ্রিয় কাজও, কিন্তু জরুরি কাজ কিন্তু অপ্রিয় কাজ, যখনই কোনো একক দলের সরকার এগুলো করতে যাবে অন্যরা এটা বাধা দিয়ে সামাজিক বিতর্ক তৈরি করবে, এইসব কাজ মানে ধীর হয়ে যাবে। কিন্তু জাতীয় সরকার হলে এইসব কাজ দ্রুত লয়ে তড়িৎ গতিতে করা সম্ভব হবে। বাংলাদেশের সামনে এখন কিন্তু অনেক ধরনের রিফর্মের প্রয়োজন, না হলে কিন্তু 24শে অগাস্টে যেই মানুষগুলো শহীদ হলো এবং যেই মানুষগুলো জীবিত থেকেও রিফর্মের জন্য অপেক্ষা করছে, তাদের উপায়ের চাওয়ার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। এখন রিফর্ম করতে হলে আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার পারল না। তারা বলছেন যে ভিতর থেকে আমরা বাধা পেয়েছি, আমলাতন্ত্র থেকে বাধা পেয়েছি, আমরা রাজনৈতিক দল কিছু কিছু মহল থেকে বাধা পেয়েছি। তাহলে কি এই দুই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হলে একটা শক্তিশালী নির্বাচিত জাতীয় সরকার পারে। এবং আরেকটা ব্যাপার, জাতীয় সরকার না হলে আরও একটা সংকট হবে, সেটা হলো আমাদের দেশে জরুরি ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। দেখুন এদেশের জেলা উপজেলার মানুষ ঢাকায় কি হচ্ছে তার থেকে তার কাছে জরুরি উপজেলার চেয়ারম্যানকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে, মেম্বারকে, তারা হলো ওদের কাছে গার্ডিয়ান। উন্নয়ন ওইভাবেই হয় আমাদের দেশে। আমলাতন্ত্র নির্ভর উন্নয়ন খুব কাজ হয় না। আমলাতন্ত্র জানে না যে বাংলাদেশের কোন উপজেলায় কোন গ্রামে কি দরকার। ফলে আমাদের একটা স্থানীয় সরকার নির্বাচন দরকার, কিন্তু সেটা কোনো দলের অধীনে হলে সুষ্ঠু হবে না। এটা আমাদের অতীত অভিজ্ঞতা। সেটাও যেহেতু তখন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না, একটা জাতীয় সরকারের অধীনে হওয়া সঙ্গত হবে। নিশ্চয়ই। আলতাফ পারভেজ, একটা বিরতি, আমি আবার একটু যোগ করতে পারবেন। দ্বিমত পোষণ করছি। আমরা এখন একটা পার্লামেন্টারি সিস্টেমে যাচ্ছি, যেখানে দুইটা মেজর দল থাকে। আশা করা হচ্ছে যে বিএনপি লিডার অফ দি অপোজিশন আসবে এবং জামাত এবং সে অপোজিশনে থাকবে। কিন্তু তাদেরকে যদি মিলে আবার জাতীয় সরকার করেন, তাহলে তো এটা পার্লামেন্টারি ফর্ম হলো না, এবং তার ফলে হবে কি যে কোনো কিছুই মুভ করবে না। বরঞ্চ আমার ব্যক্তিগত, এটা অ্যাগেইন মেবি আইডিয়ালিস্টিক, যে পার্লামেন্টকে শক্তিশালী করে যেটা এবার রিফর্মে আসছে, যে বিভিন্ন কমিটিগুলোতে বিরোধী দল থেকে সদস্য নিয়ে, কোনো কমিটিতে বিরোধী দল থেকে নেতা বানিয়ে পার্লামেন্টারি সাব কমিটি যেগুলো হয়, এগুলোকে করে আমার মনে হয় উই ক্যান ওয়ার্ক ইট আউট। কারণ এই যে আবার মেজর ডিভিশন এত বেশি যে জাতীয় সরকার আপনি হয়তো বানালেন, কিন্তু সেটা ফাংশনিং করবে না। তবে আর ওনার সাথে আমি এগ্রি করি যে স্থানীয় নির্বাচন অত্যন্ত ইম্পর্টেন্ট স্থানীয় সরকারের, এবং যেগুলো চিরাচরিত ছিল যে আমাদের পার্টি বেস না হয়ে, কিন্তু সেটাও আবার একটা হয়তো অমূলক চিন্তা হতে পারে, এই জন্য যে আমাদের একদম গ্রাম ওয়ার্ড পর্যায়ে কিন্তু মানুষ অলরেডি ডিভাইডেড হয়ে গেছে। কে কোন দলের, সেটা আপনি যদি সিম্বলগুলোকে চেঞ্জও করে দেন আপনার কিন্তু সে জানবে যেটা ইনি জাতীয় পার্টি করেন বা ইনি আওয়ামী লীগ করেন আর ইনি জামাত করেন, এগুলো তারা জানে। তো ওইভাবে হয়তো আলটিমেটলি হয়ে যাবে। তারপরে আমাদেরকে কাজ করতে হবে। এটা মানে ইটস এ ন্যাশনাল শেম, আমি বলবো যে আপনি 53-54 বছর পরে আমরা কোনো গণতান্ত্রিক ইনস্টিটিউশন আমাদের দেশে গড়তে পারলাম না, এবং বারবার আমরা এই হয় সামরিক শাসন, নয় নির্বাচিত সরকারের শাসন, এইগুলোতে আমরা যাচ্ছি। এবং ইনফ্যাক্ট আমরা তো এখন এসে গেছে যে আবার আমরা তত্ত্বাবধায়ক সরকারে যাব, এবং আবার নেক্সট তো উইচ আমাদের যে রাজনৈতিক ম্যাচুরিটির যে আমরা আগাতে পারিনি, তারই কিন্তু প্রমাণ। কারণ পৃথিবীর কোথাও এগুলো নাই। তারা অ্যাকসেপ্ট করে নেয় যে একটা ইলেকশন কমিশনের অধীনে নির্বাচন সম্ভব, কিন্তু আমরা তো ধরেই নিচ্ছি যে রাজনৈতিক সরকারের অধীনে ইলেকশন কমিশন কাজ করবে না, এবং সেই জন্য এগুলো করছি। তো তারপরেও দেখা যাক। এই মুহূর্তে আমাদের যেটা উনি বললেন যে ইকোনমি কিছুতেই আগাবে না যদি না আপনি নির্বাচিত সরকার দেশে বসে। এবার একটু কূটনীতিতে ফিরতে চাই। আপনি নজর রাখছেন নিশ্চয়ই ভারতের সঙ্গে বিগত আমি বলবো 1.5 বছরের মতো সময়ে, যদি ভুল না হয়, সম্পর্কের চড়াই উতরাই এখন সর্বোচ্চ শীর্ষ অবস্থানে রয়েছে। সম্পর্ক এর আগে
বাংলাদেশ ভারতের যেমন ছিল 1.5 দশকে, এখন একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এখনকার আপডেট হচ্ছে যে আমরা তো সমন জারি করছি আমাদের হাইকমিশনারকে, তাদেরকে, আমরা এই অবস্থায় রয়েছে। এবং আপনি বললেন যে ময়মনসিংহের সংখ্যালঘুর যে পোড়ানোর আগুন সেটি যে ঠেকেছে দিল্লিতে। কালকে দিল্লিতে যা ঘটলো বা মুম্বাইয়ে যা ঘটেছে বা কলকাতায় যা ঘটেছে সেই ব্যাপারে আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন কেমন? আমাদের বর্মার সাথেও সম্পর্ক খারাপ, এখন ভারতের সাথেও সম্পর্ক সর্বোচ্চ খারাপ। মানে আমাদের দুই প্রতিবেশীর সাথেই সম্পর্ক খারাপ হয়ে গেল। দেখুন, প্রতিবেশী তো পাল্টানো যায় না, প্রতিবেশীর সাথে একটা উইন উইন সম্পর্ক লাগে, কিন্তু সেটা মনে হচ্ছে আমাদের নাই। এবং ভারত এবং বাংলাদেশে যারা চাইছিল যে এই সম্পর্কটা খারাপ হোক এবং আন্তর্জাতিকভাবেও যারা চেয়েছিল, আমি দেখতে পাচ্ছি তাদেরই বিজয় হলো। দেখুন কি কি ঘটছে সম্প্রতি। এক হলো, দুই দেশের রাষ্ট্রদূতদের ঘন ঘন তলব করা হচ্ছে, দূতাবাসের সামনে আক্রমণাত্মক বিক্ষোভ হচ্ছে, এখানে দুই এক জায়গায় হালকা রকমের আক্রমণও হচ্ছে, ঢিলাঢিলি হচ্ছে। ভারত তার ভিসা সার্ভিস অনেকটা সংকুচিত করেছে, কোথাও কোথাও বন্ধ করে দিয়েছে। তারা বলছে সোশ্যাল মিডিয়া দেখে এখন থেকে ভিসা দিবে। এবং বাংলাদেশও ক্রমাগত উত্তপ্ত কথা বলছে। বাংলাদেশও ভিসা বন্ধ করে রেখেছে ভারতীয়। হ্যাঁ, এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভারতের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে মন্তব্য করেছেন, যেটা ভারতে ভীষণ রকমের প্রতিক্রিয়া ঘটিয়েছে। এবং দীপুচন্দ্র দাসের মৃত্যুর ঘটনা, আগুনে পোড়ানোর ঘটনা, দেখুন এই ধরনের ঘটনা, সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনা বাংলাদেশে প্রথম না, কিন্তু এই ঘটনাটা বিশেষভাবে ভারত জুড়ে ব্যাপক প্রচার পেয়েছে। এবং আরএসএসের প্রধান মোহন ভগত এটা বিবৃতি দিয়েছেন। মোহন ভগতের যে কোনো বিবৃতি বিজেপি সরকারের প্রতি একটা নির্দেশের মতো। ফলে সব মিলে ভারত বাংলাদেশ সম্পর্ক এত খারাপ বলার মতো না। এর আগেই বাণিজ্য সম্পর্ক খারাপ ছিল, সীমিত হয়ে পড়েছিল, এখন এগুলা হচ্ছে। এবং ভারত কি করেছে দেখুন, এইটার প্রতিক্রিয়া স্বরূপই আসামে ধুবড়িতে এবং উত্তর দিনাজপুরে তারা দুটো আর্মি ক্যাম্প করেছে। এবং আসামে ধুবড়ির আর্মি ক্যাম্পের ব্যাপারে আমি একটা বলতে চাই, এখানে লাচিত বড়ফুকনের নামে করেছে ওরা। এটা প্রতীকীভাবে বাংলাদেশের লক্ষ্য করার ব্যাপার। লাচিত বড়ফুকন হলো অসমিয়া একজন জাতীয়তাবাদী, যিনি মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ফলে এই যে প্রতীকী নামকরণ, এটাও বাংলাদেশের জন্য আমি বলবো একটা উদ্বেগের ব্যাপার বা বিবেচনা নেওয়ার ব্যাপার। এখন সব মিলে সম্পর্ক অতি খারাপ, আমরা এটার অনেকগুলো বিবরণ দিতে পারবো, কিন্তু দেখা দরকার এই সম্পর্কটা কেন খারাপ হচ্ছে এবং এর সমাধান কি। আমাদের তো সমাধান খুঁজতে হবে। আমরা তো ভারতের সাথে যুদ্ধ করতে পারি না, আমরা একটা ছোট দেশ, আমাদের তারা সেই তুলনায় বড় অর্থনীতি, সামরিকভাবে বড়। আর বাংলাদেশের পররাষ্ট্রনীতি এটা নয় কারোর সাথে যুদ্ধ করা। বর্মার সাথেও বাংলাদেশ কখনো যুদ্ধে যায়নি রোহিঙ্গা ঘটনার পরেও, কারণ আমাদের হলো সকলের সাথে বন্ধুত্ব রেখে এগোনোর কৌশল স্বাধীনতার পর থেকে। এখন এটা ঘটছে 4-5টা কারণে। গত 16 মাসের অভিজ্ঞতা বলছে কিছু কিছু ফলস নিউজ ছড়ানোর কারণে সেটা হচ্ছে। দেখুন, কয়েকদিন আগে একটা নিউজ দেখেছি যে লালমনিরহাটের কিছু অঞ্চল ভারত দখল করে নিচ্ছে। আসলে এটা একটা ফলস নিউজ, কিন্তু এতে করে একটা এক দফা উত্তেজনা হয়ে গেল। আবার এবং ভারতীয় গণমাধ্যমগুলোতেও এই ধরনের তারা গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনটা তারা মেনে নিতে পারছিল না এবং বলছিল আমরা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করব। কিন্তু দেখুন, বাংলাদেশে কি ধরনের সরকার থাকবে এটা বাংলাদেশের জনগণের পছন্দ অপছন্দের ব্যাপার। যে কোনো সরকারের সঙ্গে ভারতকে কাজ করতে হবে। আবার ভারতেও যেই দলের সরকারই হোক, বাংলাদেশকে তার সঙ্গে কাজ করতে হবে। আমরা এক দেশ আরেক দেশের উপর আমাদের পছন্দ চাপিয়ে দিতে পারি না। ভারত বড় দেশ, কিন্তু তারা যে অভিভাবক সুলভ মর্যাদাটা চায়, বাংলাদেশের মানুষের পক্ষে এটা দেওয়া কঠিন। কারণ বাংলাদেশও যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে, তার ভিতর একটা স্বায়ত্তশাসিত মন, স্বাধীন মন তৈরি হয়ে গেছে। সে চাইছে অংশীদারিত্বমূলক সম্পর্ক। ভারত বাংলাদেশকে দেখে নিরাপত্তার জায়গা থেকে, কিন্তু বাংলাদেশ চাইছে বাণিজ্য, রাজনীতি, বিদেশ নীতিতে একটা সমান সমান সম্পর্কের জায়গা। এই যে মনস্তাত্ত্বিক একটা বিভেদ,
মনস্তাত্ত্বিক একটা দূরত্ব, এইটা অন্য সংকটগুলো তৈরি করছে। এবং এই সংকট থেকে বেরোতে হলে কয়েকটা সাধারণ প্রিন্সিপাল কিন্তু দু দেশকে অনুসরণ করতে হবে। এক হলো, কোনো দেশের দূতাবাসকে আক্রমণের লক্ষ্যবস্তু করা যাবে না। দেখুন, ইরান বিপ্লবের পর ইরানের বিপ্লবীরা যুক্তরাষ্ট্রের দূতাবাস দখল করে নেওয়ার পরে আজ পর্যন্ত যুক্তরাষ্ট্র আর ইরানের সম্পর্ক ভালো হয়নি। ভারতের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে আমাদের এখানে মন্তব্য করা ঠিক নয়, আবার আমাদের কোনো ভৌগোলিক অখণ্ডতা নিয়েও ভারতের এই জেনারেল প্রিন্সিপালগুলো মানতে হবে। এবং কোনো, দেখুন, সরকারের সাথে সরকারের সম্পর্ক খারাপ হতে পারে, উদ্বেগের ব্যাপার হলো এখন এই সম্পর্ক খারাপটা পিপল টু পিপল লেভেলে নামিয়ে নিয়ে আসা হচ্ছে। এইটা রোধ করতে হবে, কারণ আমাদেরকেও তো স্থায়ীভাবে দুদেশের মানুষকে কাছাকাছি থাকতে হবে। ফলে এইটা এখনই বাংলাদেশ সরকারকে তার জায়গা থেকে, ভারত সরকারকে তার জায়গা থেকে পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে শেখ হাসিনার বিষয়ে ভারতকে একটা তার এখনকার সিদ্ধান্তটা রিভিউ করা উচিত। উনি যতদিন ভারতে থাকবে, যেহেতু উনি ইতিমধ্যে এখানে আদালতে দোষী হিসাবে সাব্যস্ত হয়ে গেছেন, ফলে উনি যতদিন ভারতে থাকবেন ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা অস্বস্তি থাকবে, এই সম্পর্ক স্বাভাবিক হবে না। আবার বাংলাদেশের দিক থেকে একটা উদ্বেগের ব্যাপার হলো, এই সম্পর্কটা অস্বাভাবিক থাকলে আগামী বছর গঙ্গা চুক্তি নবায়নের ব্যাপার সেইটা নাও হতে পারে। সেইটা না হলে বাংলাদেশের জন্য একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ব্যাপার হবে, কারণ আমাদের তিস্তা নিয়ে কোনো চুক্তি নেই। ফলে এই কারণে আমি বলবো, অবিলম্বে দুই দেশের শুভ ভাবনারকে গুরুত্ব দেওয়া উচিত। যে পরস্পরের দিকে যে আক্রমণাত্মক বাক্যবান ছুটছে, এইটা কূটনীতির মতো জায়গা দিতে হবে, অর্থনীতিকে রাজনীতির বাইরে রেখে বিবেচনা করতে হবে। এটা তো পুরো দক্ষিণ এশিয়ার ব্যাপার। এবং দেখুন, জাপান, রাশিয়া এরা কিন্তু বলছে ভারত এবং বাংলাদেশের বসা উচিত। এইটা তারা ভালো চোখে দেখছে না, এটা উদ্বেগজনক, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই উদ্বেগজনক। নিশ্চয়ই। ইশফাক ইলাহি চৌধুরী, আপনার কাছে যিনি জানতে চাই, স্যার যেমনটা যোগ করছিলেন যে আমিও দেখছিলাম যে আসাম ত্রিপুরা সীমান্তে অস্বাভাবিক তৎপরতা, সেনা তৎপরতা বাড়িয়েছে ভারত, এবং তারা বলছে বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা মোতায়েনের অন্যতম কারণ সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা ঠেকানো এবং অনুপ্রবেশ ঠেকানো, এবং বিভিন্ন ধরনের ড্রিলিং তারা করেও যাচ্ছে। এটি নিরাপত্তার জন্য হুমকি কিনা? একই সঙ্গে বেশ কিছু বিষয় আছে, যেমন তিস্তার আধিপত্য বিস্তার, পানি বন্টন, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়, আমি টপিকগুলো বলছি, সীমান্ত হত্যা, সাম্প্রতিক সময়ে আমাদের কোন রাজনীতিবিদ, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির নেতাদের বক্তব্য আপনি শুনেছেন, সেগুলো আসলে উস্কে দেয় কিনা আমাদের এই সংকট থেকে? নিশ্চয়ই। যেমন ধরুন, আপনার স্টার্টিং আমি বলি যে ভারত, আমরা খুব লাকি, বাংলাদেশ অত্যন্ত একটা লাকি কান্ট্রি। এই সমস্ত এশিয়া, আফ্রিকার আপনি যদি তাকিয়ে দেখেন যে ভারত, আমাদের দুজন নেইবার, ভারত এবং মায়ানমার, এদের সাথে আমাদের প্রত্যেক কিলোমিটার আমাদের সীমান্ত একদম মার্কড, পিলার দিয়ে মার্ক করা আছে, কোনো বিরোধ নাই। মায়ানমারের সাথেও কিন্তু আমাদের কোনো বিরোধ নাই। এবং সমুদ্র সীমাও লাকিলি, যে সমুদ্র সীমা যেটা অমীমাংসিত ছিল সেটাও মীমাংসিত। অর্থাৎ আসলে সীমান্ত নিয়ে বিরোধের কোনো সম্ভাবনা নেই। যেগুলো আছে সেগুলো হচ্ছে রাজনৈতিক বা সামাজিক বা এই ধরনের ডিসপিউটগুলো, বা এই যে পানি নিয়ে ডিসপিউট, এবং এগুলোর কোনো সামরিক সমাধান নাই। আপনি গঙ্গার পানি চুক্তি যদি নবায়ন না করে, আপনার শক্তি নেই, বা এটা ফিজিবল না যে আপনি গিয়ে ফারাক্কাতে বম্বিং করবেন, উইট উইল নট সলভ দ্য প্রবলেম, তাই না? আলোচনার তিস্তারটা হয় নাই, বা ভবিষ্যতে যে ব্রহ্মপুত্র যে বিরাট চ্যালেঞ্জ আসছে চীন থেকে নিয়ে ভারত সহ, সেগুলোর আমরা কোনো কিছু করছি না, কিন্তু এগুলো কিন্তু আরও বড় চ্যালেঞ্জ হয়ে আসবে আমাদের সামনে। সো আমাদের সুযোগ ছিল যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন হলে কি হবে, ধরেন ভারত আমাদের সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং পার্টনার, চীনের পরেই ভারত আমাদের ট্রেডিং পার্টনার, বাংলাদেশ ভারতের প্রায় 16 বিলিয়ন ডলারের ট্রেড, এবং চীনের তুলনায় ভারতের সাথে যে অসামঞ্জস্য যেটা আছে ওয়াজ কমে আসছিল। বাংলাদেশ ওয়াজ এক্সপোর্টিং মোর কম্পেয়ার টু চায়নার সাথে। চায়না তো অলমোস্ট একমুখী, তারা কেবলমাত্র আমরা ওদের কাছ থেকে ইম্পোর্ট করছি, তারা ভার্চুয়ালি আমাদের এখান থেকে কিছুই নিচ্ছে না। তো এখানে সুযোগ ছিল, প্লাস এই যে আমরা যে এত বড় মাতার বাড়ি পোর্ট করলাম, আমাদের ডিপ সি পোর্ট এবং কমিউনিকেশন, এগুলো আমাদের উচিত ছিল, কথা ছিল যে নর্থ ইস্টার্ন ইন্ডিয়ার যে বাণিজ্যগুলো আমাদের এদিক দিয়ে হয়ে যাবে, যার ফলে আমরা তাদের আমরা পাবো, রেভিনিউ পাবো, এবং পোর্টটার এই যে এত ইনভেস্টমেন্ট, এটা একটা হবে, কার্যকর ইনভেস্টমেন্ট হবে।
কিন্তু সেগুলো হচ্ছে না। এবং শেখ হাসিনা আমরা তো পরিষ্কার বলে দিয়েছে যে উনি যতদিন ইচ্ছা আমাদের এখানে থাকতে পারেন। সুতরাং আমাদের এটা নিয়ে, এবং তারা হয়তো নেক্সট সরকারের সাথে তারা একটু নিয়ে আলোচনা করবে, এটাকে একটা ইস্যুস বানিয়ে আমরা ইউসি প্রথম, আমি যদি টাইমলাইন দেখি আমার মনে হয় প্রথম আমরাই কিন্তু গিয়ে গুলশানে তাদের এমবাসির দিকে মার্চ করেছিলাম এই হাদির পরে, এবং দ্যাট ইজ বেসড অন এন ইনফরমেশনটা আসলো কি যে সে ভারত দিয়ে পালিয়েছে, হয়তো পালিয়েছে, কিন্তু পরে তো আমাদের না, আমাদের পুলিশ থেকে ডিএমপি তো নিশ্চিত করেছে যে সব এটি- যে আমরা- আমাদের জানা নাই। সহজ কথা, সে কোথায় আছে, হংকং আছে না দিল্লিতে আছে না কলকাতা, আমরা বা এই ঢাকাই আছে কিনা আমরা জানি না। এইটা যদি প্রথমে বলতো তাহলে তো আর ওই ইন্ডিয়ান এমবাসি, ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করার কোনো প্রশ্ন ওঠা, ওইটারই কিন্তু প্রতিক্রিয়া, পাল্টাপাল্টি আমাদের দিল্লিতে হয়েছে বা বোম্বাইতে হয়েছে, যাই রাজশাহীতে তো আমরা এটা করেছি। তো এগুলো জিনিস কিন্তু চট্টগ্রামেও এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এই যে ধরেন ভিসা, ওরা ভিসার ইয়ে করলো, আমরা ভিসা ইয়ে করলো, আমাদের এখান থেকেই তো লোক যায় ওখানে যাওয়ার, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক বা আপনার ইয়ে মেডিকেল হোক বা তার রিলিজিয়াস, আমরা অনেক আজমির যায় বা ইয়েতে যায়, তো ওখান থেকে ওরা তো না দিলে সাফার তো আমাদের অর্ডিনারি লোক করছে। এখন যদি সে কলকাতা না যায়, সে সিঙ্গাপুর যাবে ট্রিটমেন্টের জন্য। তো তারপরে ইম্পোর্টের কথা দেখেন, আপনি অনেক বেশি দাম দিয়ে বাইরে থেকে আনতে হচ্ছে। আপনার আজকে যদি পেঁয়াজ শর্ট পড়ে, আপনি কি টার্কি থেকে প্লেনে করে পেঁয়াজ আনবেন? একবার আনা হয়েছিল, কিন্তু ওই পেঁয়াজ কেউ খায় নাই। তো আমাদের পেঁয়াজ তো হিলিবর ট্রাকে করে চলে আসতে পারে। তো এই যে বাণিজ্যটা দুই দেশের, এটা একটা সম্পূরক। এগুলোকে অগ্রাহ্য করার উপায় নেই। ইট ইজ এ ফ্যাক্ট যে আমরা ওই যে বললেন যে নেইবার্স আর দেয়ার। তো এখন আমার মনে হয় কুলিং ডাউন করতে হবে দুই সাইড থেকে, কুলিং ডাউন যে প্রবলেমস আছে। এবং যেটা সব থেকে বড় জিনিস, যেটা উনি বলেছেন যে গঙ্গার পানি, এটা টাইম বমের মতো টিক করছে। এই নেক্সট ইয়ারে আপনি যখন যাবেন, আপনার তো কোনো লোকাল স্ট্যান্ডই নাই। আপনি তো গত 30 বছরে, প্রথম কথা ওরা হিসাব চাইবে যে 30 বছরে তুমি কি করেছো। আমরা কিছুই করিনি। যে আমরা ব্যারাজ করার কথা ছিল, এখানে এই পানির ব্যবহার করার কথা ছিল, ওই জিকে ব্যারাজ যেটা আপনার ব্রিটিশ আমলের যেটা প্রজেক্ট ওইটাই এখনও চলছে, আমরা কিছু করি না। এখন আপনার বিহার বলবে আমার আরও বেশি পানির দরকার, ইউপি বলবে আমার জনসংখ্যা দ্বিগুণ হয়ে গেছে, আমার পানির দরকার, ইন্ডাস্ট্রি এবং গ্লেসিয়াসগুলো শুকায় গেছে, মূল পানি তো কমে গেছে। গ্লেসিয়াস হয়তো টোটাল ফ্লো রিডিউস হয়েছে আপনার, কিন্তু আপনি কোনো হোমওয়ার্ক করেনি। গঙ্গা প্রাণী চুক্তি উইল বি এ হিউজ প্রবলেম। তিস্তা যেই করুক, আপনাকে চায়না করুক বা নেদারল্যান্ড করুক, তারা জানতে চাইবে যে মিনিমাম ওয়াটার ফ্লো কোন সময় কখন আসবে, সেটা তো ইন্ডিয়াকে তাকে দিতে হবে। তার মানেই তো ইন্ডিয়ার সাথে আপনার একটা নেগোসিয়েশনে যেতে হবে। আচ্ছা, ব্রহ্মপুত্র যেটা হচ্ছে সেটা তো একটা ক্যাটাস্ট্রফি, এবং চীন আমাদের বন্ধু, আমাদের কোনো দিন জানায় নেই। এবং যখন গুগলস এবং সারা পৃথিবী জানলো যেখানে তো ওয়ার্ল্ডস বিগেস্ট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট হচ্ছে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কী হবে, এর পানির কতটুকু পানি, আজকে সে বলছে যে না আমি স্টোরেজ করে রাখবো, কালকে ওখান থেকে যে নিয়ে তোমার আপনার দক্ষিণ চীনে যে এটা কানেকশন দিবে না, তার কোনো গ্যারান্টি আছে? কেউ তো কথা বলছে না। দিস আর ভেরি সিরিয়াস প্রবলেম। যে কোনো সরকার আসুক, এগুলোকে সলভ করতে হবে। নিশ্চয়। আলতাফ পারভেজ, আপনার কাছে আরেকটি বিষয় আপনার নজরে আনতে চাই যে বাংলাদেশ ভারতের এই যে সম্পর্কের অবনতি, এটাতে তৃতীয় কোনো পক্ষ এই অবনতির পেছনে রয়েছে কিনা। আমি যদি আপনাকে একটু তথ্য দিতে চাই যে আজ প্রধানমন্ত্রী অর্থাৎ শেহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রীর দলের এক যুব নেতা সাইদ ওসমানী, কামরান সাইদ ওসমানী, তিনি একটি মন্তব্য করেছেন, আমি কোট করছি, যে পাকিস্তানের জনগণ, মিসাইল এবং দেশটির সেনাবাহিনী ভারতের কোনো আচরণের জবাব দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষে প্রস্তুত রয়েছে। সামরিক জোট গঠনেরও তিনি তাগিদ দিয়েছেন। এই বিষয়গুলো আরও উত্তেজনা বাড়াচ্ছে কিনা? আমি পরের বিষয়টা আগে বলিনি। দেখুন, পাকিস্তানের একজন রাজনীতিবিদের পক্ষ থেকে এই ধরনের মন্তব্যটা আমি বলবো চরম উস্কানিমূলক, দায়িত্ব জ্ঞানহীন এবং কিছুটা হাস্যকর। হাস্যকর কেন? পাকিস্তান নিজে 3টা যুদ্ধে লিপ্ত। তারা টিটিপির বিরুদ্ধে যুদ্ধ করছে, তাদের নিজের দেশের জনগণ, তারা বেলুচদের বিরুদ্ধে যুদ্ধ করছে, এবং তারা আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে, এবং তারা কয়েক লাখ আফগান শরণার্থীকে অল্প সময়ের নোটিশে দেশ ছাড়তে বাধ্য করেছে।
পাকিস্তান হলো সেই দেশ যারা এখন সরকার আছে, তারা কিন্তু নির্বাচনে প্রধান দল নয়, প্রধান দল ছিল ইমরান খানের দল। সেই দলের প্রধানকে কারাগারে রেখে এখানে একটা ছদ্ম সামরিক শাসনই চলছে। এরকম একটা দেশ বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে যে মন্তব্যটা করেছে, তাদের যদিও এটা প্রধানমন্ত্রীর মন্তব্য নয়, কিন্তু এটা উস্কানিমূলক। দেখুন, জাপান রাশিয়া বলছে যে বাংলাদেশ ভারতকে বসা উচিত, আর পাকিস্তান বলছে এটা আমরা যুদ্ধের জ্বালানি সরবরাহ করব। বাংলাদেশ কি ভারতের সাথে যুদ্ধ করতে যাচ্ছে? তা তো নয়। বাংলাদেশের কিছু বিবাদ আছে, বিষয় আছে, আমাদের নির্বাচিত সরকার এলে এটার ফয়সালা হবে, এমনকি অন্তর্বর্তীকালীনও সরকারও উদ্যোগ নিতে পারে। এটা তো পাকিস্তানের দিক থেকে এই ধরনের বক্তব্য খুবই অন্যায্য, অন্যায়, উস্কানিমূলক। তৃতীয়ত, আপনি যেটা বললেন যে এখানে তৃতীয় পক্ষের কোনো ব্যাপার আছে কিনা, আমার মনে হয় বিদেশি কাগজগুলো তো লেখা হচ্ছে যে এখানে আছে এরকম। গত 15 বছর আমাদের এখানে একটা বিদেশি অক্ষশক্তির প্রভাব আমরা দেখছি। ভারত এবং ভারতের বন্ধু কিছু কিছু দেশ আমাদের তখনকার সরকারের সাথে প্রায় একতরফা একটা সম্পর্ক কায়েম করেছিল, মানে আমাদের বিদেশ নীতি একদিকে হেলে পড়েছিল ভারতের দিকে। এখন নতুন করে নতুন সরকার আসার পর যুক্তরাষ্ট্র সহ আরেকটা অক্ষশক্তি ভাবছে এখন ঢাকায় আমাদের একটা ভালো অবস্থা হয়েছে। এই যে বিভিন্ন অক্ষশক্তি টানাপোড়েন, এইটা ছোট দেশগুলোতে থাকে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু যেটা অস্বাভাবিক এবং উদ্বেগজনক, এই বিভিন্ন অক্ষশক্তির টানাপোড়েনটা আমাদের প্রশাসনকেও বোধহয় প্রভাবিত করছে, এবং সেই কারণেই আমরা বাংলাদেশে অস্থিরতাটা বেশি আকারে দেখছি। ফলে এখন বাংলাদেশকে কিন্তু এগুতে হলে যুক্তরাষ্ট্র, চীন, ভারত সকল পরাশক্তির সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, কারণ ছোট দেশগুলোর এইটাই কৌশল দুনিয়াব্যাপী। দেখুন, ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মহাকাব্যিক এক যুদ্ধ করেছিল, সেটা পৃথিবীর ইতিহাসে অন্যতম বড় যুদ্ধ, কিন্তু এখন ভিয়েতনামের সবচেয়ে ভালো বন্ধু যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে চীন স্বীকৃতি দিতে 1975 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, যার আগে পাকিস্তানও বাংলাদেশকে স্বীকৃতি দিবে, কিন্তু আমরা তো এখন ওইগুলোয় থাকতে পারি না। চীন আমাদের অবকাঠামোর ক্ষেত্রে বড় বন্ধু, এটাই বাস্তবতা। দুনিয়ার ছোট দেশগুলো এটাই সামনের দিকে তাকিয়ে যায়। ফলে অক্ষশক্তিগুলো টানাপোড়েন অগ্রাহ্য করতে হবে এবং এগুলোর প্রভাব আমাদের প্রশাসন থেকে নির্মূল করতে হবে। ফলে এইটা পারে নির্বাচিত একটা সরকার, এবং ঘরের ভেতরে এবং বিদেশে মধ্যপন্থা যারা অনুসরণ করবে, যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর দিকে হেলে পড়া নয়, শুয়ে পড়া নয়, সকলকে আমার দরকার, এই ধরনের একটা সম্পর্ক অনুসরণ করতে হবে আমাদেরকে। নিশ্চয়ই। ইশফাকুল আলী চৌধুরী, আমি এই ব্যাপারে যদি একটু আপনি যোগ করতে চান, যে আমরা দেখলাম যে চলতি বছরেই সম্ভবত চীনে পররাষ্ট্র সচিব পর্যায়ের এক ধরনের মেরুকরণের জন্য বাংলাদেশ, চীন কোনো একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই ধরনের মেরুকরণও তো বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলছে। মেরুকরণের কোনো চেষ্টাই হয়নি। একটা মিটিং ছিল যে ভারত, চীন, পাকিস্তান এবং বাংলাদেশ মিলে একটা অর্থনৈতিক যে ইয়েটা আরো বাড়ানো যায় কিনা। চীনের সাথে আমাদের অলরেডি অর্থনৈতিক সম্পর্ক যথেষ্ট আছে। আমাদের লার্জেস্ট, অ্যাজ আই সেড, লার্জেস্ট ট্রেডিং পার্টনার। আর আমাদের যেটা বললেই তো বাণিজ্য হয় না। একটা ধরুন, ওই যে বললাম, পেঁয়াজ যদি আপনি এখন করাচি থেকে আনতে যান, যে খরচ হবে তার থেকে বেশি তো সহজে তো হিলি দিয়ে আমরা আনতে পারি। ব্যবসায়ীকে যদি জোর করে আপনার ব্যবসা করাতে চান বেশি দামে, তাহলে আলটিমেটলি কনজিউমার সাফার করবে। আমাদের যেটা ইয়ে ছিল বিমস্টেক, আমরা কিন্তু সেটা আগাতে পারি, যার হেডকোয়ার্টার ঢাকায়। বাংলাদেশ, ভুটান, নেপাল এবং মায়ানমার হয়ে আমাদের যে এই এলাকার যেটা যারা কন্টিগুয়াস, যাদের সাথে কমন সীমান্ত আছে, রোড আছে, রেলওয়ে আছে এবং আরও বাড়ানো যেতে পারে, নৌ যোগাযোগ করা যেতে পারে, তাদের মধ্যে ব্যবসা হতে পারে। চীনে পাকিস্তানের সাথে, পাকিস্তানও কিন্তু এইদিকে তাকিয়ে নাই। পাকিস্তান এখন দে কনসিডার দেমসেলস মোর অফ এ মিডল ইস্টার্ন কান্ট্রি। দে আর লুকিং অন দ্য ওয়েস্ট। তারা সৌদি আরবিয়া, কুয়েত, ইরান ওগুলোর সাথে, এবং ইরানের সাথেও সম্পর্ক, বলে আফগানিস্তানের সম্পর্ক তো যুদ্ধাবস্থা, ইরানের সাথেও কিন্তু সম্পর্ক খুব খারাপ, এই যে বেলুচিস্তান ব্যাপারগুলো নিয়ে। এবং একটা আমাদের অনেকে খুব উদ্দীপ্ত, আমি দেখি তো মিডিয়াতে, মানে উদ্দীপ্ত যে পাকিস্তানের সাথে আবার একটা নতুন ইয়ে হচ্ছে। আমি কিন্তু, আমার পাকিস্তানের সার্ভিস আছে এবং আমার অনেক ফ্রেন্ড আছে পাকিস্তানে, কিন্তু আমরা জানি
তারাও একটা ফেইল্ড স্টেটের অলমোস্ট ফেইল্ড স্টেট। এই যে বললাম, তারা ইমরান খান এখন পাকিস্তানের সব থেকে পপুলার একজন লিডার, তাকে নানান কৌশলে জেলে রেখে, এবং তাকে বোধহয় 17 বছর জেল অর সামথিং একটা দেওয়া। আজকে আবার বলেছে যে ফেব্রুয়ারি পর্যন্ত তার দলের কোনো কর্মী দেখা করতে পারবে দেখা করতে পারবে না, তার আত্মীয়স্বজন দেখা করতে পারবে না, মানে ওই জেলেই তাকে মেরে ফেলবে, এই ধরনের একটা চলছে। সেই দেশের সাথে আপনি কিভাবে একটা গণতান্ত্রিক করতে পারেন? এবং আজকেও পত্রিকায় দেখলাম তাদের এভরি সেকেন্ডে তাদের হচ্ছে, বম্বিং হচ্ছে আপনার ওই তালিবানদের সাথে। তারপরে শিয়া সুন্নির একটা বিরাট সেখানে আছে, প্রায় মসজিদে বোমা ফুটে, শিয়ার মসজিদে, কখনো সুন্নি তো দ্যাট ইজ নট অ্যান আইডিয়াল কান্ট্রি। আমাদের যে যদি সামনের দিকে একটা গণতান্ত্রিক প্রোগ্রেসিভ একটা সোসাইটি, যেটা আমাদের স্বপ্ন ছিল সবসময়, সেটা যদি গড়ে তুলতে হয়, তাহলে আমাদের মধ্যম পন্থায় অবলম্বন করতে হবে সব ক্ষেত্রে। এই যে আমি বলবো কি, এই যে আমাদের ধরেন ছায়ানট বা এই যে উদীচীর উপরে আক্রমণ, মাজার ভাঙ্গা, এবং তৌহিদি জনতার নাম করে, যার কোনো এক্সিস্টেন্স নাই, বাট সবখানে দেখা যায়, এইটা কিন্তু এর পিছনে বিদেশি উদ্যোগ থাকতে পারে, যারা চাইবে এখানে একটা উগ্র আফগানিস্তান টাইপ, তালিবান টাইপ সরকার গড়ে উঠুক। কিন্তু সেটা আমাদের কোনো বড় দলেরই কাম্য হতে পারে না। জনগণ কোনোদিন এটাকে অ্যাকসেপ্ট করবে না বলেই আমার বিশ্বাস। এবং এই দেখেন আপনার কী ধরনের প্রোটেস্ট হয়েছে, কারা নেমেছে, আমাদেরই তো ছেলেমেয়েরা এখন রাস্তায়, যে তারা এই ছায়ানটের উপরে যে আক্রমণ, এটা তো কোনো রাজনৈতিক সংগঠন ছিল না। ছায়ানট কিন্তু তারা ইন্টেনশনালি তারা নিজেদেরকে মেইন স্ট্রিম থেকে তারা বাইরে রেখেছে, একটা পিওর কালচারাল, যেটাকে বাঙালি সংস্কৃতিকে যেটা প্রচার করে, সেখানে যখন আক্রমণ হয়, ইট হার্টস, সবাইকে এটা আঘাত করে, বাংলাদেশে কোটি কোটি মানুষকে। এই বাউল নিয়ে যা হচ্ছে, এটাও কিন্তু গ্রাম বাংলায় কিন্তু তাদের উপরে অনেক এটার পড়ছে, যে এটা হওয়া উচিত নয়। জি, একদমই শেষ প্রান্তে রয়েছে। একটু আমি ভোট দিয়ে শুরু করেছিলাম, আবারও ভোট ও কূটনীতি নিয়ে প্রশ্ন দিয়ে দুজনের মতামত নিয়ে আমি শেষ করতে চাই। প্রশ্নটা একটু এরকম, গত অক্টোবরে আমাদের 20 জন সাংবাদিক আমরা ভারতে গিয়েছিলাম। বিক্রম মিস্ত্রি আমাদেরকে জানিয়েছিলেন যে আমাদের আগামী সরকারের সঙ্গে তার আলোচনা করবে, তারা বাংলাদেশে গ্রহণযোগ্য সব পার্টির পার্টিসিপেশনে একটি নির্বাচন দেখতে চায়। কাউন্টারে কয়েকদিন আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মাননীয় তৌহিদ হোসেন তিনি বলেছেন যে এই নসিহত গত 15 বছরে ভারত করেনি নির্বাচন সুষ্ঠু করার সব দলের অংশগ্রহণের ক্ষেত্রে। আপনি কি মনে করেন? আবার আমি দেখছি যে ইউএস কংগ্রেসের 5 জন আইন প্রণেতা আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে মাননীয় প্রধান উপদেষ্টাকে চিঠি লিখেছেন। আজ মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তারা বাতিল স্থগিত করে দিয়েছে তাদের ইসি থেকে। এই বাস্তবতায় নির্বাচন চ্যালেঞ্জিং হচ্ছে, আপনি যদি একটু রিমার্কস দিতেন। চ্যালেঞ্জিং তো হবেই, যেটা আমি বলছিলাম, ইতিমধ্যে যারা যেসব আওয়ামী লীগের হয়তো মনে প্রাণে আওয়ামী লীগের কিন্তু এই দুর্নীতি বা ছিল না, অনেক কিন্তু গ্রাসরুট লেভেলে আছে, তারা নিজেরাও এটাতে গত কয়েক বছরের আওয়ামী লীগের যে ট্রান্সফরমেশন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে, তারা ভীষণভাবে নিজেদের মধ্যে তারা নিজেদেরকে আউটকাস্ট মনে করেছে, এবং যেটার প্রতিফলন হয়েছিল গত নির্বাচনে যে 64 জন, আমি ইফ আই এম নট রং, 64 জন বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থী আওয়ামী লীগদেরকে হারিয়ে তারা নির্বাচিত হয়েছিল, এমনকি সিটিং মিনিস্টারকে হারিয়ে, আমার সিলেটে সিটিং মিনিস্টারকে হারিয়ে বিপুল ভোটে জিতেছে। এটা মানেটা কি? তারা ওই আওয়ামী লীগের হওয়া সত্ত্বেও তারা আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি তারা দেখিয়েছিল, মানে অবিশ্বাস দেখিয়েছিল। ভালো ভোট হয়েছে, হ্যাঁ ভালো, এবং ওদেরকে তো ওরা তো রাজনীতিতে আসতে চাইবে, তো এবার যদি নাও হয়, সময়ও নাই, হয়তো তারা বিএনপির দিকে ঝুঁকবে, বিএনপির ভোট বাড়তেও পারে, এবং ভবিষ্যতে কিন্তু তাদেরকে একটা স্পেস দিতে হবে ফর স্টেবিলিটির জন্য। নিশ্চয়ই, ধন্যবাদ। এটা আমি মনে করি। নিশ্চয়ই। আলতাফ পারভেজ, আপনার কাছেও এই প্রশ্নের একটু মতামত জানতে চাইব। সেই সঙ্গে নির্বাচন কমিশন এই ভোট পরিচালনা করবে, তখন তো আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও আসবে।
আমাদের যারা বড় বন্ধু মোড়ল রাষ্ট্র রয়েছে তারাও পর্যবেক্ষণ করবে, সেটিও তো নজরে থাকবে এই নির্বাচন ঘিরে। দেখুন, ভারতের বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলার নৈতিক অধিকার নেই আমি বলি। কারণ গত 15 বছরে যখন একতরফা নির্বাচন হচ্ছিল, দিনের ভোট রাতে হওয়া, 150 জনের মতো মানে বিরোধী মানে প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন হয়ে যাওয়া, সেগুলোয় তারা এন্ডোর্স করেছে, তারা সেগুলো সমর্থন করেছে, তারা সেগুলোকে ন্যায্যতা দিয়েছে। এমনকি আমি বলবো যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নও এই ধরনের নির্বাচনের বিরুদ্ধে শক্ত কোনো অবস্থান নেয়নি। ফলে বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে সেটা বাংলাদেশের মানুষেরই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। ভারত এখন যে এই কথাগুলো বলছে, তারা তো বিগত নির্বাচনের সময় সেইভাবে শক্তভাবে বলেনি। এটা হলো একটা ব্যাপার। 2 নম্বর, আওয়ামী লীগ এই যে নির্বাচন করতে চায় কি, আওয়ামী লীগ নির্বাচন করতে চাইলে তাদের বিগত শাসনামলের যে ভুল ত্রুটি সম্পর্কে সে কি কিছু বলেছে? জনগণের কাছে কি সে কোনো ভুল স্বীকার করেছে? না কি সে মনে করছে যে না আমি সব ঠিক করেছি? আমার তো মনে হয় গত 16 মাসে আওয়ামী লীগের যে বক্তৃতা বিবৃতি বিভিন্নভাবে এসেছে, তারা তো মোটেই সরি না তাদের কার্যক্রমের জন্য। তাহলে এইটা কি জরুরি না? আমি বলবো এই সরকার আওয়ামী লীগকে যে নির্বাচন থেকে দূরে রেখেছে বা আওয়ামী লীগের যে সাংগঠনিক কার্যক্রম বন্ধ করে রেখেছে, এইটা আওয়ামী লীগের প্রতি একটা বিরাট ফেভার করেছে। কারণ আওয়ামী লীগের সিদ্ধান্ত তো জনগণ দেওয়ার কথা, জনগণ আসলে সেই সিদ্ধান্তটা দিতে পারলো না আওয়ামী লীগকে। যে আচরণ আওয়ামী লীগ গত 15 বছর করেছে, বিশেষ করে নির্বাচনী ব্যবস্থা নিয়ে। ফলে আমি বলবো যে এইটা এখন বাস্তবতা। আওয়ামী লীগকে এই দফায় না, শুধু ভবিষ্যতেও দেখুন, নির্বাচন, রাজনীতি এইসব কিছু তো একটা নৈতিক ভিত্তি প্রয়োজন। আওয়ামী লীগের কি সেই নৈতিক ভিত্তি আছে না? এটা পুনর্ভাবনা করা উচিত তার। এই বিষয়ে মুখোমুখি হওয়া উচিত। মানে গোয়ার তুমি দিয়ে তো এগিয়ে যাওয়া যাবে না। ভুল হলে সেটা স্বীকার করতে হবে, তখন একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের ব্যাপার আছে। সেটা এই সরকারি উদ্যোগ নিতে পারতো, সেইটা হয়নি। কিন্তু আমাদের অবশ্যই এই ধরনের চক্র, যে এই এক সরকারের আমলে একটা দল নির্বাচন করতে পারবে না, অন্য সরকার আসলে আরেকটা করতে পারবে না, এই চক্র থেকে আমাদের বেরোতে হবে। কিন্তু বেরোতে হলে রাজনীতিবিদদের, রাজনৈতিক দলগুলোকে তাদের ভুল ত্রুটি সম্পর্কে জনগণের কাছে বলতে হবে, স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে। নিশ্চয়ই। তারপরে অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন ইশফাক ইলাহি চৌধুরী। ভালো থাকবেন। অন্যদিন নিশ্চয়ই আলোচনার সুযোগ থাকবে, কথা বলার সুযোগ থাকবে। দর্শক, গণতান্ত্রিক পন্থায় দেশ এগিয়ে যাবে, ভোটের অধিকার নিশ্চিত হবে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আগামী নির্বাচন উৎসব মুখর এবং দেশের ইতিহাসে সবচেয়ে ভালো গ্রহণযোগ্য নির্বাচন হবে, এমন প্রত্যাশা রেখেই আজ ভোট কূটনীতি এই মুহূর্তের বাংলাদেশ দেশ ভাবনা থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।